তোমার জন্যে অনেক খারাপ কাজ আমি করেছি, কিন্তু এবারকারটা মনে হচ্ছে সবচেয়ে খারাপ। আমিও তোমার জন্য অনেক করেছি কোল, বাঁচিয়েছি নিশ্চিত মৃত্যুর হাত থেকে। একটা লোককে ঘুমন্ত অবস্থায় খুন করার জন্যে মৃত্যুদণ্ড হয়েছিল তোমার, ঠিক না? হ্যাঁ, তোমাকে অনেক উপহারও দিয়েছি, তাই না? তা দিয়েছেন। তাহলে শোনো, আর একটা কাজ করো, শেষ একটা উপহার পাবে। মুক্ত করে দেব তোমাকে, সেই সাথে 200 রৌপ্য মুদ্রা। চকচক করে উঠল কোলের চোখ। কি করতে হবে? আজ রাতে বরকনেকে পান করানোর ভার পড়বে তোমার উপর। যে পাত্রে বরকনে চুমুক দেবে, সে পাত্রটা আসমুন্ডের হাতে তুলে দেওয়ার আগে যেন ভুল হয়েছে এমন ভান করে এক মুহূর্তের জন্য দেবে আমাকে। সামান্য এই কাজটুকু, এই কাজটা পারবে না? নিশ্চয় পারবো, বলল কোল, কিন্তু কাজটা আমার পছন্দ নয়। যদি না করি? শীত আসার আগেই কাকে ঠুকরে খাবে তোমার চোখ। বিড়বিড় করে মন্ত্র আওড়াতে লাগলো গ্রোয়া। না না, অভিশাপ দিও না, আটকে উঠল কোল। তোমার কথা মতোই কাজ হবে। রৌপ্য মুদ্রাগুলো কখন পাবো? অর্ধেক ভোজের আগে, বাকিটা কাজ শেষ হলে। যা করার সাবধানে করবে, ব্যর্থ হয়েও না। ব্যর্থ কি হয়েছে কখনো? চলে গেল কোল। এবার লোহার পাত্রটাতে গাছগাছড়াগুলো রেখে খানিকটা পানি সহ সেটা চাপিয়ে দিল গ্রোয়া আগুনের উপর। পানি ফুটতে শুরু করলে একটা কাঠি দিয়ে সেগুলো নাড়তে নাড়তে মন্ত্র আওড়ে চলল সে। অনেকক্ষণ পর তৈরি হলো মন্ত্রপুত আরব। পাত্রটা নাকের কাছে এনে গন্ধ শুকলো গ্রোয়া। তারপর সন্তুষ্ট হয়ে একটা শিশিতে সেগুলো ভরে তুলে ধরল উপরে। জিনিসটা দুধের মতো সাদা, তবে দেখতে দেখতেই পরিষ্কার হয়ে এলো। হ্যাঁ, একটা আরব তৈরি করেছি রানীর জন্যে। গ্রোয়ার মুখ ছেয়ে গেল ক্রু একটা হাসিতে। আগুন নিভিয়ে পাত্রটা পানিতে ফেলে দিয়ে শিশি নিয়ে বাড়িতে ফিরে এলো সে। সবাই তখনও ঘুমে আচ্ছন্ন। পরদিন যথাসময়ে শুরু হলো বিবাহ উত্তর ভোজ। পাশাপাশি উচ্চাসনে বসে আছে আসমন্ড আর উন্না। পাত্রের পর পাত্র ওয়াইন পান করে চলেছে আসমন্ড, কিন্তু বিষণ্ণতা দূর হচ্ছে না। কেন যেন বারবার আজ তার মনে পড়ছে গাদ্রাদা দ্য জেন্টলের কথা। সে বলেছিল গ্রোয়ার সাথে সম্পর্ক রাখলে ওই ডাইনিই হবে তার মৃত্যুর কারণ। গ্রোয়ার দিকে চাইল আসমন্ড, অতিথি আপ্যায়নে ব্যস্ত। শীতল হয়ে এলো তার বুকের ভেতরটা। না না, ওই ডাইনিকে এখানে থাকতে দেয়া চলবে না। তাড়াতে হবে ওকে আগামীকালই, বলে উঠল সে মনে মনে। অদূরেই বসেছিল বিয়ন। গাদরাদা এসে একটা পানপাত্র দিতে সে বলল, বাবাকে খুব বিষণ্ণ মনে হচ্ছে। কি ব্যাপার? জানি না। গাদরাদা তাকালো আসমুন্ডের দিকে। গুরুয়ার এখানে থাকা উচিত নয়, বলল ব্রিয়ন। হ্যাঁ, চলে গেল গাদরাদা। বরকনেকে পান করানোর জন্যে বড় একটা সোনার পাত্রে তরল পাত্র ভরল কোল, কিন্তু আসমুন্ডকে না দিয়ে পাত্রটা তুলে দিল গ্রোয়ার হাতে। অভ্যাগতের ভিড়ে ব্যাপারটা লক্ষ্যই করল না কেউ। কয়েক মুহূর্ত পরে পাত্রটা ফিরিয়ে দিল গ্রোয়া। আকণ্ঠ পান করলো আসমন্ড। তারপর পাত্রটা ধরিয়ে দিল উন্নার হাতে। পাত্র মুখে তুলল উন্না। হঠাৎ গ্রোয়ার দিকে তাকাতেই চমকে উঠল আসমন্ড। কুৎসিত আকার ধারণ করেছে মুখটা, চোখ জোড়া জ্বলছে ধকধক করে। ফ্যাকাশে হয়ে গেল আসমন্ডের চেহারা। মাথায় হাত দিল সে, চিৎকার করে উঠল পর মুহূর্তে, পান করো না উন্না, ওতে বিষ আছে। যথাসাধ্য জোরে পাত্রটায় ঝাপটা মারল আসমন্ড। পাত্রটা উড়ে গিয়ে পড়ল অনেক দূরে। কিন্তু যা হবার হয়ে গেছে ততক্ষণে। দীর্ঘ চুমুকে পাত্র শূন্য করে দিয়েছে উন্না। ওতে বিষ আছে, আবার বলল আসমন্ড। হাত নির্দেশ করলো গ্রোয়ার দিকে। ওতে বিষ আছে, তৃতীয়বারের মতো বলল আসমন্ড। বিষ মিছিয়েছে ওই ডাইনি। খামচে ধরল সে বুকটা। গ্রোয়ার তীক্ষ্ণ হাসি ছড়িয়ে পড়ল সারা হলে। হ্যাঁ প্রভু, চেঁচিয়ে বলল গ্রোয়া। ঠিকই বুঝেছ তুমি, ওতে বিষ আছে। বোঝা তোমার পক্ষে স্বাভাবিক।
তুমি যে বুদ্ধিমান। হ্যাঁ, এই ডাইনি ওতে বিষ মিশিয়েছে। বুক খামসাতে খামসাতে এবার বের করে ফেলো হৃৎপিণ্ডটা। আর না, ধীরে ধীরে সাদা হয়ে যাও তুমি, কাগজের মতো। আমার আরকের যদি গুণ থাকে, এসব তাহলে ঘটতেই হবে। শোনো সবাই, অনেক দিন একটা কথা লুকিয়ে রেখেছি বুকের মাঝে, কিন্তু আজ আর লুকাবো না। ওই আসমন্ড তোমাদের সম্মানিত পুরোহিতই সোয়ানহিল্ডের বাবা। বছরের পর বছর আমি ছিলাম ওই শয়তানের শয্যা সঙ্গিনী। বলেছিলাম না প্রভু, উন্নাকে বিয়ে করলে সর্বনাশ হবে তোমার। বিয়ন, গাদ্রাদা আর এরিকের উপরেও পড়বে আমার অভিশাপ। বুক খামছাতে থাকো আসমন্ডু, আমি চললাম। পুরো ব্যাপারটা কেউ বুঝে ওঠার আগেই ছুটে হলঘর থেকে বেরিয়ে গেল গ্রোয়া। হঠাৎ বুক থেকে হাত সরিয়ে স্থির হয়ে দাঁড়ালো আসমন্ডু। ভারী গলায় বলল, পাপ করলে প্রায়শ্চিত্ত করতেই হবে। গাদ্রাদা যা জেন্টল সাবধান করে দিয়েছিল, আমি কথা শুনিনি। বিদায় উন্না। শটান মৃত্যুর কোলে ঢলে পড়ল আসমন্ডু। বিস্ফারিত চোখে ঘটনাটা লক্ষ্য করলো উন্না। তারপর চিৎকার ছেড়ে দৌড় দিল আসন থেকে উঠে। কিন্তু দরজার কাছে যেতেই পড়ে গেল সে। ত্যাগ করলো শেষ নিঃশ্বাস। কয়েক মুহূর্ত হলঘর জুড়ে বিরাজ করলো স্তব্ধতা। তারপর শোনা গেল বিয়নের চিৎকার, ডাইনি ডাইনি, তা কোথায় গেল? চকিতে যেন সংবিত ফিরে পেল সবাই। ছুটল অস্ত্রশস্ত্র নিয়ে। অনেক দূরে পাহাড়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়ল কালো একটা অবয়ব। দৌড় দিল সবাই পাহাড় অভিমুখে। ওরা যখন উঠল পাহাড়ের চূড়োয়, গ্রোয়া তখন পৌঁছে গেছে শিপ স্যাডলে। ওখান থেকে দাঁত খিচিয়ে অভিশাপ দিতে লাগলো সে। ধনুকে একটা তীর জুড়ল বিয়ন। পরমুহূর্তে শব্দ তুলে ছুটে গেল তীর। আত্মচিৎকার বেরিয়ে এলো গ্রোয়ার কণ্ঠ চিরে। দুহাত উপরে ছুড়ে দিল সে। তারপর খরচোতা পানিতে পড়ে হারিয়ে গেল চিরদিনের জন্যে। আসমন্ডের মৃত্যুর পর বিয়ন হলো মিদালহপের শাসনকর্তা। খতম করার জন্য কোলকে অনেক খুঁজল, কিন্তু কয়েক মাস আত্মগোপন করে থাকার পর সে পালিয়ে গেল স্কটল্যান্ডে। বিয়ন ছিল খুব নিষ্ঠুর আর লোভী। ওসপাকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সে চাপ দিতে লাগলো গাদ্রাদাকে, কিন্তু রাজি করাতে পারল না। পরবর্তী গ্রীষ্মে এরিকে সুস্থ থাকার খবর পেল গাদ্রাদা। ওই গ্রীষ্মেই অলথিং এ ওসপাকারের দেখা পেয়ে গোপনীয় অনেক কথা আলাপ করলো বিয়ন। 18 একটা মোমবাতি হাতে আতলির বিছানার পাশে এসে চিৎকার করে উঠল সোয়ানহিল, জাগো, কি হয়েছে? বাহুতে ভর দিয়ে পাশ ফিরল আতলি। রাতে এমন একাকী তুমি ঘুরে বেড়াও কেন সোয়ানহিল? এসব জাদুর কারবার আমার ভালো লাগে না। এক অশুভক্ষণে বিয়ে করেছি তোমাকে। স্ত্রী হয়ে তুমি যেন ঠিক স্ত্রী নও। হ্যাঁ, আমাদের উভয়ের পক্ষে অশুভ ছিল ক্ষণটা। সোয়ানহিল হাসল। তুমিই তো বলো, যৌবন আর বার্ধক্য এক পথে হাঁটে না। যাকে, ওঠো এবার। আমি একটা স্বপ্ন দেখেছি। তাহলে ভোরে বলো। বিরক্ত সুর বাজল আতলের কণ্ঠে। তোমার অশুভ স্বপ্নের কথা শুনে শুনে আমি ক্লান্ত। না প্রভু, আমার স্বপ্ন গুরুত্বহীন নয়। দেখলাম পথভ্রষ্ট হয়ে এক যুদ্ধজাহাজ এসেছে আমাদের দ্বীপের দক্ষিণ পশ্চিমে। মৃত্যুপথযাত্রী নাবিকদের কি চিৎকার! তবে সামান্য কজন তীরে এসে অজ্ঞান হয়ে গেছে। ঠান্ডায় মারা যাবে। লোকজন নিয়ে এখনই যাও সেখানে। সকালে যাব। বালিশে আবার মাথা রাখলো আতলে। এসব স্বপ্নের কোনো মূল্য নেই। ওঠো বলছি। জেদ প্রকাশ পেল সোয়ানহিল্ডের গলায়। নইলে কিন্তু আমি নিজেই যাব। গজগজ করতে করতে উঠে বসলো আতলি। মোটা একটা রোপ গায়ে দিয়ে এলো হলঘরে। নিভু নিভু হয়ে এসেছে আগুন। ইতস্তত শুয়ে নাক ডাকাচ্ছে সবাই। আতলি প্রথমে ডাকলো হলকে। আইসল্যান্ড ফিরে যাবার সাহস না পেয়ে হল আশ্রয় নিয়েছে এখানে। আতলিকে বুঝিয়েছে ওসপাকার আর এরিকের মধ্যে লড়াই এসে আহত হবার পর তাকে ফেলেই চলে গেছে দলের সবাই। পাশ ফিরে আবার নাক ডাকাতে লাগলো হল। এই রাতের বেলায় আরামের ঘুম ছেড়ে মানুষ উদ্ধার করতে যাবার কোনো ইচ্ছে নেই তার। অবশ্য ডাক শুনে ইতিমধ্যেই উঠে পড়েছে কয়েকজন। চলল তারা আতলির পিছু পিছু। চাঁদের আলোয় পথ চিনে এসে
পৌঁছলো দ্বীপের দক্ষিণ পশ্চিমে। ওটা কি? দূরের একটা কালো বস্তুর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করলো আতলি। এগিয়ে গেল একটা লোক, চিৎকার করে বলল, সদ্য ভাঙা একটা জাহাজের মাস্তুল প্রভু। সোয়ান হিলের স্বপ্ন তাহলে সত্যি, বিড়বিড় করে বলল আতলি। কিন্তু কেউ বেঁচে নেই নিশ্চয়? এখানে দুজন লোক পড়ে আছে। আবার শোনা গেল চিৎকার। তড়িঘড়ি সবাই গিয়ে পৌঁছলো সেখানে। সত্যি দুজন মানুষ পড়ে আছে। চিত হয়ে আছে যে দেহটা, তার মুখ লম্বা সোনালি চুলে ঢাকা। চুলগুলো সরিয়ে দিল আতলি। তারপর চাঁদের আলোয় সে মুখ দেখে পিছিয়ে এলো কয়েক ধাপ। এটা যে এরিক ব্রাইটিস মরে পড়ে আছে। চোখ বেয়ে পানি গড়ালো আতলির। এরিককে সে সত্যি ভালোবাসে। এত উতলা হবেন না আল, বলল একজন। ওরা বেঁচেও থাকতে পারে। আমি যেন একটু নড়তে দেখলাম। এরিকের পাশে যে লোকটা পড়ে আছে, ওর নাম স্কালাগ্রিম লাম্বস্টেইল। ওই দেখো, একটা তক্তা। ওতে করে বয়ে নিয়ে চলো দুজনকে। যদি এরিক বেঁচে থাকে, তোমাদের প্রত্যেককে 20টা করে রৌপ্য মুদ্র দেব আমি। 8জন লোক ধরাধরি করে নিয়ে চললো এরিক আর স্কালাগ্রিমকে। স্বপ্ন তুমি ঠিকই দেখেছ সোয়ানহিল, বলল আতলি। দ্বীপের দক্ষিণ পশ্চিমেই পাওয়া গেছে এরিক আর স্কালাগ্রিমকে। কিন্তু ওরা বেঁচে আছে কিনা জানি না। কদিন পর আতলির যত্নে সুস্থ হয়ে উঠল এরিক আর স্কালাগ্রিম। কয়েকটা সংবাদ পেল এরিক সোয়ানহিল্ডের কাছে। গুরুয়া মারা গেছে। ওসপাকারের সাথে বাগদান হয়ে গেছে গাদ্রাদার। আগামী বসন্তে বিয়ে। তরবারি হাতল ছুঁড়ে লাফিয়ে উঠল এরিক। তারপর আবার বসে পড়ে মুখ ঢাকলো দু হাতে। দুঃখ করো না, নরম সুরে বলল সোয়ানহিল। এসব গুজবও হতে পারে। বিনা কারণে গাদ্রাদা তোমাকে ত্যাগ করবে কেন? ঘটনা সত্যি হলে কপালে খারাপই আছে ওসপাকারের। হেসে উঠল এরিক ভয়ঙ্কর ভাবে। জেসে বিপদে জড়িয়ে পড়ো না এরিক। আইসল্যান্ডে ফিরে গিয়ে দেখো, গাদ্রাদা হয়তো তোমারই অপেক্ষা করছে। আরেকটা সংবাদ জানো? তোমার মেট হল 2 মাস ধরে আছে এখানে। আজ সকালেই চলে গেছে। আর নাকি ফিরবে না। না ফেরাই ভালো, বলল এরিক। তারপর সবিস্তারে বর্ণনা করলো হলের গ্রাপনেল কাটার কাহিনী। আতলি কথা জানলে হলের আর রেহাই ছিল না। এবার তোমাকে একটা প্রশ্ন করব এরিক। তোমার চুল এত লম্বা কেন? মেয়েদের চুলও তো এতখানি লম্বা হয় না। গাদ্রাদাকে কথা দিয়েছিলাম, তার হাতে ছাড়া এ চুল কারো কাছে কাটবো না। এখন চলাফেরা করতে অসুবিধে হয়, তবে চুল পা পর্যন্ত লম্বা হয়ে গেলেও কথা আমি রাখবো, হাসলো এরিক। সোয়ানহিল্ড হেসে ঘুরে দাঁড়ালো, কিন্তু এরিকের চোখের আড়াল হতেই মুছে গেল তার হাসি। যদি বেঁচে থাকি, আপন মনে বলল সোয়ানহিল, বসন্তের আগেই তোমার এই শপথ আমি ভাঙবো এরিক। উপহার হিসেবে তোমার কাটা চুলের একটা গুচ্ছ পাঠিয়ে দেব গাদ্রাদার কাছে। সোয়ানহিল চলে যাবার পরেও অনেকক্ষণ বসে রইল এরিক। অশুভ যে বীজ সোয়ানহিল বপন করে দিয়েছে তার মনে ইতিমধ্যেই তা শাখা পোশাখা ছড়িয়েছে বহুদূর। যদি গল্পটা সত্যি হয়, যদি সত্যি গাদ্রাদার বিয়ে হয়ে গিয়ে থাকে ওসপাকারের সঙ্গে, বেশ, সেক্ষেত্রে দ্রুত বিধবা হবে গাদ্রাদা। 19। হলঘরে পায়চারি করছিল এরিক ব্রাইটিস। এমন সময় আতলি এসে উপস্থিত হলো সেখানে। জীবনে আমি অনেক আশ্চর্য জিনিস দেখেছি এরিক, কিন্তু রাতের বেলা তোমাকে এই দ্বীপে খুঁজে পাওয়ার মতো আশ্চর্য বুঝি আর কিছুই নেই। সোয়ানহিল সত্যি ভবিষ্যৎ দোষটা। হ্যাঁ, আগে থেকেই অনেক কিছু টের পায় সোয়ানহিল, বলল এরিক। কিন্তু এত কষ্ট করে যে উদ্ধার করলেন আমাকে, তার বিনিময়ে দেওয়ার মতো মাত্র একটা জিনিসই আমার কাছে আছে। দৃষ্টি বোলালো সে হোয়াইট ফায়ারের উপর। কে বলল কিছু নেই? এখনও 2-1টা সোনার আংটি আর তাগা রয়েছে তোমার। আতলি হাসলো। কিন্তু এরিক, তুমি নিশ্চয় শিগগির চলে যাবে না এখান থেকে? জানি না শোনেন, আপনাকে খোলাখুলি বলাই ভালো। বিয়েতে সোয়ানহিল্ডের তেমন মত ছিল না। শুনেছেন নিশ্চয়? শুনেছি। তবে তুমি তো অসৎ নও এরিক। মেয়েদের ছলনার কাছে পুরুষ হার মানে।
যাক, এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। শীতটা এখানে কাটিয়ে যাও, এরিক। বয়স হয়েছে তো, ধীরে ধীরে মাথা চারা দিচ্ছে শত্রুরা। তাছাড়া দিনও ফুরিয়ে এসেছে আমার। ভবিষ্যৎবাণী করেছে সোয়ানহিল। তাই তো থাকতে বলছি। তুমি থাকলে একটু সান্ত্বনা পাবো। বেশ, বলল এরিক। কয়েকটা সপ্তাহ কেটে গেল। সোয়ানহিল কাছেই রইল, নানা রকম গল্প করলো, কিন্তু ভালোবাসার লোভ দেখালো না। স্বস্তি পেল এরিক। এরপর সে গেল এক সামন্তের বিরুদ্ধে লড়াই করতে, যে গত 1 বছর থেকে বেশ কিছু জমি দখল করে রেখেছে। আতলির তুমুল লড়াই হলো। শেষমেশ সামন্ত মারা পড়ল স্কালাগ্রিমের হাতে, কিন্তু একটা বর্ষা ফুটো করে দিল এরিকের পা। শুশ্রূষা করতে লাগলো সোয়ানহিল। কত যখন প্রায় সেরে এসেছে, খাজনা আদায়ের জন্য একটা দ্বীপে গেল আতলি। বেশি হাঁটলে পাছে ক্ষত মুখ আবার খুলে যায়, সেই ভয়ে এরিক আর আল্লের সঙ্গে গেল না। আতলি রওনা দেওয়ার 3 দিন পর এরিক সাগরে গেল মাছ ধরতে। একা একা বসেছিল সোয়ানহিল। এমন সময় দ্রুত এসে সংবাদ দিল, আইসল্যান্ডে এর একটা লোক দেখা করতে চায় তার সাথে। লোকটাকে নিয়ে আসতে বলল সোয়ানহিল। আসতে দেখা গেল লোকটা আর কেউ নয়, কোল। পরনে তার ওসপাকারে দেয়া আলখাল্লা, তবে সেই আলখাল্লা এখন জীর্ণ। চেহারাটাও তার কেমন যেন বুভুক্ষ। কখন এলে কেউ কোল? জানতে চাইল সোয়ানহিল। কি সংবাদ? সংবাদ ভালো নয়। তোমার বাবা আসমন্ডু আর তার স্ত্রী উন্না মারা গেছে। গ্রোয়া বিষ দিয়েছিল বিয়ের রাতে। গ্রোয়াও মারা গেছে বিয়নের তীরের আঘাতে। 2 হাতে মুখ ঢাকলো সোয়ানহিল। হাত যখন নামলো, মুখ সাদা হয়ে গেছে কাগজের মতো। সত্যি বলছো? মিথ্যে বললে কিন্তু তোমার জিভটা উপড়ে নেব আমি। একটা বর্ণ মিথ্যে বলিনি, জবাব দিল কোল। যদিও বিষ দেওয়ার ব্যাপারে তার ভূমিকাটা চেপে গেছে সে। গাদ্রাদার কি সংবাদ? বিয়ে হয়েছে? না। লোকজন তাকে আর ওসপাকারকে নিয়ে একটু আধটু কানাঘুষা করে, এই যা। শোনো কোল, বলল সোয়ানহিল, এত দুঃসংবাদই দিলে যখন, তার সাথে আরেকটা যোগ করলে বোধ হয় এমন কিছু ক্ষতি হবে না। এরিক বর্তমানে এখানেই আছে। তাকে শপথ করে বলবে যে তুমি ওখানে আসার আগে ওসপাকারের সাথে বাগদান হয়ে গেছে। এখানে আসার আগে ওসপাকারের সাথে বাগদান হয়ে গেছে গাদ্রাদার। বিয়ে হবার কথা গত ইউল ভোজের সময়। তোমাকে দেখেই বুঝতে পারছি কোল, সময় তোমার খুব একটা ভালো যাচ্ছে না। এবার ভেবে দেখো, কাজটা করবে নাকি এখান থেকে এই মুহূর্তে বিদায় হবে খালি হাতে। আতকে উঠল কোল। এখান থেকে যাবার কোনো ইচ্ছে তার নেই, কারণ স্কটল্যান্ডে তাকে খোঁজা হচ্ছে চুরির দায়ে। কাজটা অবশ্যই করব, ধূর্তের মতো হাসল কোল। এরপর দীর্ঘক্ষণ গোপন কথা হলো দুজনের। মাছ ধরে ফিরতে ফিরতে রাত হয়ে গেল এরিকের। মনটা এখন তার খুব হালকা। নতুন কোনো সংবাদ আসেনি আইসল্যান্ড থেকে। তাছাড়া ক্রমেই এগিয়ে আসছে যাবার দিন। সামান্য খোঁড়াতে খোঁড়াতে প্রাসাদে প্রবেশ করলো এরিক। মুখে গুনগুন গান। নিজে ঘরে যেতে না যেতেই এক বাদী এসে জানালো সোয়ানহিল তাকে ডাকছে। একটা সোফায় বসে কাঁদছিল সোয়ানহিল। কি ব্যাপার? জানতে চাইলো এরিক। খুব খারাপ সংবাদ নিয়ে এসেছে কোল। ছলো ছলো চোখ তুলে চাইল সোয়ানহিল। আসমুন্ডু, উন্না আর মা গ্রোয়া মারা গেছে। এতদিন এই সংবাদগুলোকে গুজব ভেবেছি, কিন্তু এখন দেখছি তা নয়। সত্যিই খারাপ সংবাদ, বলল এরিক। গাদ্রাদার সংবাদ কি? সেও কি মারা গেছে? না, ওর বিয়ে হয়েছে ওসপাকারের সাথে। চক্কর দিয়ে উঠল এরিকের চারপাশ। কোল কোথায়? ওকে ডেকে পাঠাও এখনই। কোল এলো। নানা রকম প্রশ্ন করলো এরিক, কিন্তু মিথ্যে বলায় কোল ওস্তাদ। একের পর এক মিথ্যে বলে গেল সে। অস্বস্তি বোধ করা তো দূরের কথা, চোখের পাতাটি পর্যন্ত কাঁপল না। তুই মিথ্যে বলছিস। বাগদান আর বিয়ে কোনোটাই তুই নিজের চোখে দেখিসনি, বলল এরিক শেষমেশ। মিথ্যে আমি বলিনি এরিক, জবাব দিল কোল। আইসল্যান্ড থেকে রওনা দেওয়ার 2 দিন আগে গাদ্রাদার সাথে দেখা হয়েছিল আমার। সে জানতে চাইলো আমি কোথায় যাব। লন্ডনে যেতে পারি শুনে বলল, শুনেছি এরিক বর্তমানে ওখানেই আছে। যদি হঠাৎ দেখা হয়ে যায় একটা সংবাদ দিও ওকে। বলো বাবা মারা যাওয়ায় বিয়ন এখন মিডালহপের শাসনকর্তা।
ওসফাকারকে বিয়ে করার জন্যে বরাবরই চাপ দিয়ে এসেছে সে, এবং নিরুপায় হয়ে অবশেষে মত দিয়েছি আমি। ওর সাথে হয়তো আর কখনোই দেখা হবে না, কিন্তু ওর স্মৃতি কোনোদিন মুছে যাবে না আমার মন থেকে। ওহো, গাদরাদা এভাবে কথা বলে না, বলল এরিক। আমার মনে হয় মিথ্যে বলছিস তুই। যদি প্রমাণ হয় যে মিথ্যে বলেছিস, মাথা নামিয়ে দেব এক কোপে। না এরিক, মিথ্যে আমি বলিনি, মাথা ঝাঁকালো কোল। আর মিথ্যে বলবই বা কেন? যাই হোক, গল্পের পুরোটা শোনোনি এখনো তুমি। কথা শেষে একটা জিনিস বের করলো গাদরাদা তার কাপড়ের ভেতর থেকে। বারবার বলল, অবশ্যই যেন জিনিসটা দিই দিই তোমাকে। এই যে দেখি। হাত বাড়ালো এরিক। শৈশবে সৈকতে একটা স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছিল এরিক। তার অর্ধেকটা সে দিয়েছিল গাদরাদাকে, অর্ধেক রেখেছিল নিজের কাছে। গাদরাদার টুকরোটা চুরি করেছিল সোয়ানহিল, কিন্তু হারিয়ে গেছে ভেবে গাদরাদা আর সে কথা এরিককে জানায়নি। সেই টুকরোটা কোল দিল এরিকের হাতে। পকেট থেকে তাড়াহুড়ো করে নিজের টুকরোটা বের করে মিলিয়ে দেখলো এরিক। কণ্ঠ চিরে বেরিয়ে এলো তিক্ত একটা হাসি। সব কিছু ঘটার আগে চিৎকার দিয়ে উঠল সে পান ডাকবে রক্তের। এই নে তোর পারিশ্রমিক। দীর্ঘদিনের সঞ্চিত টুকরোটা ছুঁড়ে দিল সে কোলের দিকে। জীবনের অন্তত একবার সত্যি বললি তুই। ভাঙা স্বর্ণমুদ্রাটা তুলে নিয়ে প্রস্থান করলো কোল। মুখ ঢেকে আর্তনাদ করে উঠল এরিক। পাশে গিয়ে তার হাত দুটো নিজের মুঠোয় তুলে নিল সোয়ানহিল। আমাদের উভয়ের জন্য সত্যি এসব বড় দুঃসংবাদ এরিক। এমন এক মায়ের গর্ভে জন্ম নিয়েছি আমি, যে হত্যা করেছে বাবাকে, উন্নাকে, আর তুমি ভালোবেসেছ এক বিশ্বাসঘাতিনীকে। বাবাকে আর উন্নাকে, আর তুমি ভালোবেসেছ এক বিশ্বাসঘাতিনীকে। শোকে আমরা উভয়ে কাতর, এসো শোক করি একত্রে। সেই ভালো, জবাব দিল এরিক। না না, শোকই বা করবো কেন? তার চেয়ে বরং এসো হুটোপটি করি খুশিতে খুশিতে। আশা নেই, ভরসাও নেই, তাই আনন্দ করব এখন। এমন কোনো সংবাদ আর নেই যা ভয় দেখাতে পারে আমাদের। হ্যাঁ, আনন্দ করব এখন, বলল সোয়ানহিল। যাবতীয় দুঃখ ডুবে যাক খুশিতে। সত্যি তোমার মতো দুর্ভাগা বুঝি কেউ নেই। এক বাদীকে ডেকে খাবার আর ওয়াইন দিতে বলল সে। কিছুক্ষণ খাবার ভান করলো এরিক, তবে ওয়াইন পান করলো আকণ্ঠ। পাত্রের পর পাত্র পূর্ণ করে দিল সোয়ানহিল। আজ রাতে তাকে যেন বড় বেশি সুন্দর দেখাচ্ছে। অদ্ভুত সব গল্প করলো সোয়ানহিল, গাইলো অদ্ভুত সব গান। একের পর এক এরিক শোনালো তার বীরত্বের গল্প। ক্রমে ঘন হয়ে এলো সোয়ানহিল। এরিকের মনে হলো ঠিক যেন তারার মতো ঝিকমিক করছে তার চোখ জোড়া। হৃদয় এরিকের বরফের মতো ঠান্ডা, তবু দপ করে যেন একটা আগুন জ্বেলে দিল কেউ মগজের ভেতরে। হেসে উঠল এরিক গলা ছেড়ে। আরও ঝুঁকে এলো সোয়ানহিল। হঠাৎ আতলির কথা মনে পড়ল এরিকের। মাথাটা পরিষ্কার হয়ে গেল চোখের পলকে। না, এটা হয় না সোয়ানহিল, বলল সে। তবে প্রথম থেকেই ভালো আমি তোমাকেই বেসেছি, কারণ অনেক দোষ থাকলেও তুমি অন্তত গাদরাদার চেয়ে ভালো। ভাগ্য আমাদের দুজনেরই খারাপ, বলল সোয়ানহিল। আমি পেয়েছি এক বুড়ো বর, যাকে ভালোবাসার ইচ্ছে পর্যন্ত জাগে না। আর তুমি ভালোবেসেছ এমন একজনকে বিশ্বাসঘাতকতায় যে দ্বিধাবোধ করে না। হায় এরিক, সত্য আর মিথ্যের পার্থক্যও তুমি বোঝনি। যাকে এখনই তো চলে যাবে তুমি। যাবার আগে শেষে একটা পাত্র পান করে যাও। বশীকরণ আরক মেশানো একটা পাত্র সোয়ানহিল তুলে দিল এরিকের হাতে। একটা শপথ করব এবার, বলল এরিক। চুপচাপ সামনে এসে দাঁড়িয়ে রইল সোয়ানহিল। শপথ করছি, বলল এরিক। এবার শীত আসার আগেই আমার পায়ের কাছে লুটিয়ে পড়বে ওসফাকারের মৃতদেহ। নিজেই না হলে না হয় নাই তো নিজেই খতম হয়ে যাব ওর হাতে। বেশ, বলল সোয়ানহিল। তবে ওই পাপ মুখে তোলার আগে কথা দাও, ক্ষুদ্র একটা উপহার দেবে আমাকে। হয়তো আর কোনো দিন দেখাই হবে না তোমার সঙ্গে, তাই রেখে দিতে চাই সে জিনিস স্মৃতিচিহ্ন হিসেবে। কি চাও সোয়ানহিল? হোয়াইট ফায়ার ছাড়া তো দেওয়ার মতো আর কিছুই নেই আমার। হোয়াইট ফায়ার তো চাইনি, তোমার সোনালি চুলের একটা গুচ্ছ দাও আমাকে। একদিন শপথ করেছিলাম
গাদ্রাদা ছাড়া এই চুলের গুচ্ছ স্পর্শ করবে না কেউ। শপথ তো ভেঙে গেছে এরিক। গাদ্রাদা তো এখন কালো চুলের পরিচর্যায় ব্যস্ত। হ্যাঁ, ভেঙে গেছে সব শপথ। গুঙ্গিয়ে উঠল এরিক। বেশ, তোমার ইচ্ছেই তাহলে পূর্ণ হোক। কোমর থেকে হোয়াইট ফায়ার খুলে তুলে দিল সে সোয়ানহিলের হাতে। মৃদু হেসে হোয়াইট ফায়ার দিয়ে এরিকের চুলের লম্বা একটা গুচ্ছ কেটে নিল সোয়ানহিল। তরবারিটা আবার কষে বলল এরিক, এবার পান করো। চুলের গুচ্ছটা বুকের মাঝে লুকোতে লুকোতে বলল সোয়ানহিল। এক চুমুকে পাত্রটা শেষ করে ছুঁড়ে ফেলল এরিক। তৎক্ষণাৎ যেন রক্তের বিন্দুতে বিন্দুতে জ্বলে উঠল আগুন। ঝুঁকে পড়ল সোয়ানহিল। ছুটে এলো ফুলের সুবাস। শপথ ভেঙে গেছে এরিক, ফিস ফিস করে বলল সোয়ানহিল। এবার নতুন শপথ নেয়ার পালা। 20 স্বপ্ন দেখল এরিক। গাদ্রাদা এসে দাঁড়িয়ে আছে শিওরে। দৃষ্টিতে ভর করেছে রাজ্যের বিষণ্ণতা। তার চুলের দিকে আঙুল নির্দেশ করে সে যেন কথা বলে উঠল নরম স্বরে। কাজটা খুবই খারাপ করেছো এরিক। আমাকে সন্দেহ করা তোমার উচিত হয়নি। আতলির সাথে বিশ্বাসঘাতকতার বোঝা তোমাকে এখন বয়ে বেড়াতে হবে সারা জীবন। সোয়ানহিলকে দিয়ে চুল কাটিয়ে নিজের ভাগ্য তুমি সঁপে দিয়েছ সোয়ানহিলদের হাতে। পাপ করেছো তুমি এরিক। অনেক মানুষকে এজন্যে আত্মাহুতি দিতে হবে। জেগে গেল এরিক। পাশেই স্থালিত বসনে শুয়ে আছে সোয়ানহিল। চকিতে সব মনে পড়ে গেল তার। নিজেকে হারিয়ে ফেলেছিল সে। নিশ্চয় ওই পাত্রে মেশানো ছিল কোনো আরও। আতলির সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভাবতেই হাহাকার করে উঠল তার অন্তরটা। একই সাথে সোয়ানহিল্ডের উপর ঘৃণায় রি রি করে উঠল সারা শরীর। ডাইনি, চিৎকার ছাড়ল সে। এ কোন খেলা খেললে তুমি আমাকে নিয়ে? বলো, কি মিশিয়েছিলে ওই পাত্রে, যার জন্যে এতখানি নিচে নামতে হলো আমাকে? এরিকের এই মূর্তি দেখে খানিকটা পিছিয়ে গেল সোয়ানহিল। তাকালো পিট করে। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে বলল, পুরুষ মানুষ মাত্রই এরকম। প্রলোভনের ফাঁদে জড়িয়ে এখন কিনা আমাকেই দোষাচ্ছ। ছি এরিক, তুমি এভাবে আমার মাথাটা হেট করে দিলে। সত্যি কথাটা তুমি ভালো করেই জানো, শান্ত কণ্ঠে বলল এরিক। শোনো এরিক, ফিসফিস করে বলল সে, আতলের বয়স হয়েছে, বেশি দিন আর বাঁচবে না ও। যেহেতু নিঃসন্তান, আমিই পাবো ওর সমস্ত সম্পত্তি। তারপর তুমি হবে এখানকার নতুন আল। চিরদিনের জন্যে আতলের স্ত্রী ধরা দেবে তোমার বাহু পাশে। হ্যাঁ, স্বামীকে হত্যা করাও তোমার পক্ষে অসম্ভব নয়। সব শোনার পর বলল এরিক, পৃথিবীর যাবতীয় অশুভ বাসা বেঁধেছে তোমার হৃদয়ে। এবার আমার কিছু কথা শুনে রাখো। ভবিষ্যতে আর একবারও যদি এ ঠোঁট স্পর্শ করে তোমার মুখ, অনন্ত নরকবাস হয় যেন আমার। আর একবারও যদি এ চোখ তোমার সৌন্দর্য দেখে লোভী হয়ে ওঠে, অন্ধ হয়ে আমি যেন ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ে। যদি কখনো এ জিভ ফিসফিসিয়ে তোমার কানে কানে শোনায় ভালোবাসার কথা, পচে ওঠা যেন খসে পড়ে গোড়া থেকে। ধপ করে মাটিতে বসে পড়ল সোয়ানহিল। মাথাটা ধীরে ধীরে নেমে এলো বুকের উপর। বিদায় সোয়ানহিল, বলল এরিক। জীবিত বা মৃত, কোনো অবস্থাতেই যেন আর দেখতে না হয় তোমার মুখ। এবারে মাথা তুলল সোয়ানহিল। মুখ ফ্যাকাশে, চোখ জোড়া ধকধক করে ধকধক করছে জ্বলন্ত কয়লার মতো। এত সহজে বিচ্ছেদ আমাদের হবে না এরিক। ডাকিনী বিদ্যা আমি অযথা শিখিনি। জানো তো, উপেক্ষিতা মেয়ের চেয়ে বড় শত্রু পৃথিবীতে নেই। গল্পের এই তো সবে শুরু। শেষটা লিখব রক্তের অক্ষরে। লিখতে থাকো। যে ক্ষতি করেছো আমার, তার চেয়ে বড় ক্ষতি আর করতে পারবে না। চলে গেল এরিক। কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো সোয়ানহিল। তারপর দাঁড়িয়ে কেঁদে উঠল গলা ছেড়ে। এরিকের ঘৃণা পাবার জন্যে কি বিক্রি করে দিয়েছি আমার আত্মা? এজন্যই কি ডাইনি সেজেছি? এজন্যই কি গত রাতে এত নিচে নামলাম? এখন এরিক গিয়ে আতলিকে শোনাবে সেই গল্প? না, সে সুযোগ ওকে দেয়া যাবে না। ওর আগেই অন্য গল্প শোনাবো আমি আতলিকে। ভেতরে
উঠেছে প্রতিহিংসার আগুন। এরিক, তোমাকে আর গাদ্রাদাকে মৃত দেখতে চাই আমি। তারপর আসুক আধারের আতঙ্ক। এখন কাজ করতে হবে শিগগির, খুব শিগগির। কিছু খেয়ে শিরনাস্ত্র আর বর্ম এঁটে হোয়াইট ফায়ার এবং বর্ষা নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলো এরিক। পুরুষদের প্রবেশদ্বারের নিকট রোদে মাছ শুকোতে দিচ্ছিল কয়েকজন মেয়ে। শুভেচ্ছা জানিয়ে এরিক তাদের বলল সে যাচ্ছে দ্বীপের দক্ষিণ পশ্চিমে, ঠিক যেখানটায় জাহাজ ডুবেছিল। আতলে এলে যেন তারা এ সংবাদটা দেয়। আল্লের সঙ্গে অনেক কথা আছে তার। এরকম সশস্ত্র অবস্থায় এরিককে দেখে অবাক হলো মেয়েরা, কিন্তু নিশ্চয় কোনো কাজ আছে ভেবে কিছু বলল না। ধীরে ধীরে যথাস্থানে এসে বসে পড়ল এরিক। সারাটা দিন কাটিয়ে দিল সাগরের দিকে চেয়ে। ওদিকে কোলকে ডেকে দুজনে মিলে একটা ষড়যন্ত্র খাড়া করলো সোয়ান হিল। তারপর কোলকে পাঠিয়ে দিল সাগর তীরে। আতলে পৌঁছানো মাত্র নিয়ে আসবে তার কাছে। এরপর যথাসম্ভব দ্রুত আসতে বলে হলের কাছে একটা লোক পাঠালো সোয়ান হিল। ধীরে ধীরে বিকেল গড়ালো। সন্ধ্যার দিকে তীরে এসে ভিড়ল আতলির নৌকোর বহর। সামনে গিয়ে কুর্নিশ করলো কোল। কে তুমি, কি চাও? জানতে চাইল আতলি। আমি আইসল্যান্ড থেকে এসেছি। প্রভু হয়তো মৃদাল হবে, দেখে থাকবেন আমাকে। এখানে আমাকে পাঠিয়েছেন লেডি সোয়ানহিল। এখনই তিনি কথা বলতে চান আপনার সঙ্গে। হঠাৎ স্কালাগ্রিমের উপর চোখ পড়ায় চুপিসারে সে স্থান ত্যাগ করল কোল। কথাটা শুনেই কেমন যেন অস্বস্তি বোধ করলো আতলি। দ্রুত পায়ে রওনা দিল সে প্রাসাদ অভিমুখে। আপন কক্ষে এলো চুলে বসেছিল সোয়ানহিল। চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে উঠেছে। কি বলতে চাও সোয়ানহিল? ভারী গলায় বলল। জিজ্ঞেস করলো কি বলতে চাও সোয়ানহিল? জিজ্ঞেস করলো আতলি। চেহারাটা অমন লাগছে কেন? কেন এমন লাগছে প্রভু? ভারী গলায় বলল সোয়ানহিল। এখন এমন একটা গল্প বলতে হবে তোমাকে, যা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। থেমে গেল সে। বলো বলো। উদ্বেগ ফুটলো আতলির কণ্ঠে। এরিকের কিছু হয়েছে? এবারে ফিস করে মিথ্যে একটা গল্প শোনালো সোয়ানহিল। এক মুহূর্ত স্থির হয়ে রইল আতলি। তারপর ফ্যাকাশে মুখে টলতে টলতে পিছিয়ে গেল কয়েক ধাপ। মিথ্যে কথা বলল আল। এরিক ব্রাইটিস কখনো এমন কাজ করতে পারে না। আহ, যদি আমিও তোমার মতো ভাবতে পারতাম, জবাব দিল সে। যদি ভাবতে পারতাম এটা একটা অশুভ স্বপ্ন, কিন্তু হায়, এটা তো স্বপ্ন নয়। যা বলেছি সবই সত্যি। এখনই আমি তা প্রমাণ করে দিচ্ছি। একটু অপেক্ষা করো। মার কৃতদাস কোলকে ডাকি। তুমি বোধহয় এখনও জানো না মা মারা গেছে। ডাকো তোমার কোলকে। আতলের স্বর কঠিন। অতএব কোল এলো এবং মিথ্যে গল্পটা বলল নিষ্কম্প কণ্ঠে। এবার আমি নিশ্চিত হলাম, সত্যিই বলেছ তুমি। কোল চলে যেতে বলল আতলি। এই মুহূর্তে এরিকের সাথে দেখা করতে বেরোবো আমি। ওদিকে প্রাসাদে ঢুকেই এরিকের কথা জিজ্ঞেস করলো স্কালাগ্রিম। মেয়েরা জানালো সকালেই সশস্ত্র অবস্থায় সাগরের তীরে গেছে এরিক, এখনও ফেরেনি। তাহলে নিশ্চয় লড়াইয়ের ব্যাপার। এ সুযোগ আমি হারাতে চাই না। মাথার উপর কুঠার ঘোরাতে ঘোরাতে দৌড় দিল স্কালাগ্রিম। একটা পাথরের উপর বসে সাগর পানে তাকিয়ে আছে এরিক। ঝিরঝির করে বৃষ্টি ঝরছে, ভ্রুক্ষেপ নেই তার। কি খুঁজছো প্রভু? জানতে চাইল বেয়ারসার্ক। শান্তি, বলল এরিক, কিন্তু পাচ্ছি না। এই বেশে সত্যি অবাক করলে। এর চেয়েও অবাক ব্যাপার আছে স্কালাগ্রিম। শুনবে সে গল্প? ঘটনাটা খুলে বলল এরিক। বলেছিলাম না, লন্ডনেই ভালো থাকবো আমরা। ঘুঘুর হাত থেকে পালাতে গিয়ে পড়ে গেছো বাজের কবলে। ঠিকই বলেছ তুমি, বাজি বটে। আতলির সঙ্গে কিছু কথা সেরেই চলে যাব এখান থেকে। এখনই এসে পড়বে আল। হোয়াইট ফায়ারের ধার ঠিক আছে তো প্রভু? যথেষ্ট ধার আছে চুল কাটার পক্ষে, কিন্তু আতলির বিরুদ্ধে এ তরবারি নিষ্ক্রিয় হয়ে থাকবে, সে দেখা যাবে, বলল স্কালাগ্রিম।
তবে তোমার ক্ষতি হলে বেহায়া মেয়েটিকে আমি ছাড়ব না। চুপ করো, বলল এরিক। প্রায় সাথে সাথেই বেশ কিছু লোকজন সহ এসে উপস্থিত হলো আতলি। উঠে দাঁড়ালো এরিক, চোখে বিষণ্ণ দৃষ্টি। আতলি ছটফট করছে পিঞ্জরাবদ্ধ নেকড়ের মতো। ঘটনাটা আল্লের জানা মনে হচ্ছে, বলল স্কালাগ্রিম। তাহলে বলার হাত থেকে বাঁচি, জবাব দিল এরিক। প্রচণ্ড রাগে প্রথমটায় কথা বলতে পারল না আতলি, তারপর ধীরে ধীরে ফিরে পেল নিজেকে। ওই লাখটা ওই লোকটাকে দেখছো তোমরা? তরবারি নির্দেশ করলো সে এরিকের দিকে। গত কয়েক মাস ধরে ও আমার অতিথি, খাইয়েছি পরিয়েছি, ভালোবেসেছি আপন সন্তানের মতো। আর শেষ ঋণ ও কিভাবে শোধ করেছে জানো? বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। হ্যাঁ, সত্যি কথা, সায় দিল এরিক। গুঞ্জন উঠল জনতার মধ্যে। তরবারির বার চেপে ধরল কেউ কেউ। সত্যি, কিন্তু পুরো সত্যি নয়, গর্জে উঠল স্কালাগ্রিম। মনে হয় আল্লের কানে গেছে বিকৃত একটা গল্প। এ সম্বন্ধে আমি কিছু জানি না, বলল এরিক। এখনই জানবে। এরিকের চোখের সামনে তরবারি দোলাতে লাগলো আতলি। লড়াইয়ের জন্য প্রস্তুত হও। না আল, আপনার বয়স হয়েছে। তাছাড়া অপরাধের এই বোঝা মাথায় নিয়ে আমি লড়াই করতে পারবো না। তুমি কি কাপুরুষ তাহলে? বলল আতলি। কারো কারো ধারণা অবশ্য ভিন্ন, জবাব দিল এরিক। তবে একথা ঠিক যে শক্তি ক্ষয় করে ফেলে। আপনার সঙ্গে 10 জন লোক আছে, নিজে না এসে ওদের বরং পাঠিয়ে দেন। লড়াই করতে থাকুক ওরা, যতক্ষণ না আমি মারা পড়ি। 10 জনের বিপক্ষে একা, বলল স্কালাগ্রিম। তার চেয়ে এসো, পিঠে পিঠ দিয়ে দাঁড়িয়ে দুজন মিলে খেলি খেলাটা। না, চিৎকার করে উঠল আতলি। এ আমার লজ্জা, মুছে দিতে হবে আমাকে। সোয়ানহিলকে কথা দিয়েছি, তোমার রক্ত দিয়ে শান্ত করব ওর অপমানের জ্বালা। তৈরি হও। হোয়াইট ফায়ার কোষমুক্ত করে ঢাল তুলে ধরল এরিক। ছুটে গিয়ে সর্বশক্তি দিয়ে একটা কোপ মারল আতলি। ঢালে সে আঘাত প্রতিহত করলো এরিক, কিন্তু পাল্টা আঘাত হানল না। কাপুরুষ, কাপুরুষ, পুরুষের শেষ। আবার চিৎকার ছাড়ল আতলি। দেখো সবাই, লড়াই লড়াই করতে ভয় পাচ্ছে এরিক ব্রাইটিস। পাল্টা আঘাত হানতেও যে ভয় পায়, তাকে হত্যা করার মতো মানসিকতা আমার হয়নি এখনও। কাপুরুষটাকে ধরে নিয়ে যাও তোমরা, একটা নৌকায় তুলে বিদায় করে দাও এই দ্বীপ থেকে। শরীরের সমস্ত রক্ত এসে জমল এরিকের মুখে। আঘাত লেগেছে তার পৌরুষে। তৈরি হন আল, বলল সে। নিজের জীবন দিয়ে এই মন্তব্যের মাসুল গুনতে হবে আপনাকে। আজ পর্যন্ত এরিক ব্রাইটিসকে কাপুরুষ বলার সাধ্য কারও হয়নি। হেসে উঠল আর আল। একটা ঢাল বাগিয়ে দ্রুত ছুটে এসে কোপ মারল আবার। পাশ কাটালো এরিক। চোখের পলকে নেমে এলো হোয়াইট ফায়ার। ঢাল তুলল আতলি, কিন্তু ঢাল আর বন ফুটো করে তরবারি বিদ্ধ হলো একপাশে। পড়ে গেল বৃদ্ধ আল। হোয়াইট ফায়ারে ভর দিয়ে এরিক তাকিয়ে রইল সেদিকে। আল, বলল সে, মরা উচিত ছিল আমার, আর আপনার দাঁড়িয়ে থাকা উচিত ছিল এইখানে। নিজের হাতে আমি যেন আমার বাবাকে খুন করলাম। আহ, সব কিছুর মূলে রয়েছে সোয়ানহিল্ড। এরিকের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ উবে গেল আতলির সমস্ত রাগ। এরিক, বলল সে, কাছে এসো। সোয়ানহিল্ডের কথা আমার এখনও বিশ্বাস হয় না। কি বলেছে আপনাকে সোয়ানহিল্ড? সব খুলে বলল আল। শোনার পর এরিকও সব খুলে বলল। গুঙিয়ে উঠল আতলি। সমস্ত বুঝতে পারছি এখন। এই ডাইনি জাদুর সাহায্যে তোমাকে নিয়ে এসেছে এই দ্বীপে। ওর জন্যই আজ মরতে হচ্ছে আমাকে। সাবধান এরিক, ওর হাত থেকে কিন্তু তুমি সহজে রেহাই পাবে না। সামান্য দম নিয়ে আবার বলতে লাগলো আতলি। সাথীগণ, সময় ফুরিয়ে আসছে। এবার 3টে শপথ করো আমার কাছে। এরিক আর স্কালাগ্রিমকে নিরাপদে যেতে দেবে এখান থেকে, কারণ লড়াইয়ে আমি বাধ্য করেছি এরিককে। সোয়ানহিলকে জানাবে যে সে একটি খুনি, বেশ্যা, ডাইনি আর মিথ্যুক। মরার আগে তার সম্বন্ধে এসবই আমার ধারণা, এবং হত্যা করবে গ্রোয়ার গ্রোয়া কৃতদাস গ্রোয়ার কৃতদাস কোলকে। শপথ করেছো তোমরা? শপথ করছি, বলল সবাই সমস্যারে। তাহলে বিদায়, বিদায় এরিক ব্রাইটিস। শেষ মুহূর্ত পর্যন্ত আমার হাতটা ধরে রাখো। নতুন একটা নামকরণ করব তোমার। আজ থেকে তুমি পরিচিত হবে হতভাগ্য এরিক নামে। বিদায়।
আল আতলির মাথাটা ঢলে পড়ল একপাশে। তার মৃত্যুর সাথে সাথে আলোর শেষ রশ্মিটুকু মিশে গেল আকাশ থেকে। 21। আতলি যেদিন মারা গেল সে রাতেই হলকে নিজের ঘরে ডেকে সোয়ানহিল বলল পরদিন ভোরেই তাকে রওনা দিতে হবে আইসল্যান্ড অভিমুখে। সেখানে গিয়ে হলকে যা যা করতে হবে সে বিষয়ে নির্দেশ দিল সে। আইসল্যান্ডে পৌঁছে তুমি বলে বেড়াবে, বলল সোয়ানহিল। অনেক দিন থেকেই এরিকের সঙ্গে গোপন সম্পর্ক ছিল আমার। ঘটনাটা আতলির কানে যাবার পর রাগে দুঃখে পাগল হয়ে এরিককে দণ্ডযুদ্ধে আহ্বান করে সে এবং মারা পড়ে। খুব শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমরা দুজন। তারপর এরিকই হবে অর্কনির শাসনকর্তা। কথাগুলো লোকে মুখে ফিরতে ফিরতে অবশ্যই একসময় গাদরাদার কানে যাবে। তৎক্ষণাৎ তোমাকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে সে। গল্পটা গাদরাদাকে তখন আবার একবার শোনাবে। তারপর এই কাটা চুলের প্যাকেটটা তুলে দেবে তার হাতে। চুলে লেগে থাকা চিকচিকে বস্তু সম্বন্ধে জানতে চাইলে বলবে ওটা আতলের রক্ত। কাজে ব্যর্থ হলে তোমার মৃত্যুকেও রোধ করতে পারবে না। যাও, কাজ কেমন করলে দেখার জন্য আমিও শিগগিরই যাচ্ছি আইসল্যান্ডে। কথা শেষে জাহাজের ভাড়া আর কিছু উপহার দিয়ে হলকে বিদায় করলো সোয়ানহিল। আতলের মৃতদেহ ধরাধরি করে হলঘরে নিয়ে এলো এরিক। কিছুক্ষণ পরেই চলে গেল সঙ্গে আসা লোকগুলো। এবার কোথায় যাবে প্রভু, বলল স্কালাগ্রিম। কোথায় যাওয়া উচিত মনে হয় তোমার, বলল এরিক। চলো লন্ডনে ফিরে গিয়ে সব খুলে বলি রাজাকে। এখান থেকে লন্ডন অনেক দূর। অর্কনির এক আলের মৃত্যুকে গুরুত্ব দেওয়ার মতো সময় রাজার আছে বলে মনে হয় না। একটা জায়গাতেই যাব আমি, আইসল্যান্ডে, বলল এরিক। এজন্য হয়তো বন্ধু হারাতে হবে, বধূও পাবো না। তবে হ্যাঁ, দেখা হবে ওসপাকারের সাথে। শোনো প্রভু, বলল স্কালাগ্রিম, শীতটা কি লন্ডনেই কাটাতে বলিনি আমি? শুনলে না সে কথা? ফলে কি হলো? জাহাজ ডুবলো, সাথীদের হারালাম, নষ্ট হলো তোমার সুনাম। তবে আশার আলো নিভে যায়নি এখনো। আমি বলি কি প্রভু, কাজ নেই আইসল্যান্ডে গিয়ে। ওই দেশ তোমার জন্যে শুধু দুর্ভাগ্য বয়ে আনবে। তার চেয়ে চলো দক্ষিণে যাই, যেখানে সোয়ানহিল বা গাদ্রাদা নেই বিয়ন কিংবা ওসপাকার ব্ল্যাকটুথ। হয়তো শান্তি আছে দক্ষিণে, বলল এরিক। তবু আমি আইসল্যান্ডেই যাব। দুর্ভাগ্যের মুখোমুখি হতেই হবে আমাকে। নাম যে আমার হতভাগ্য এরিক। বাঁচি বা মরি কিছু যায় আসে না। আনন্দ আর অবশিষ্ট নেই জীবনে। পাহাড় চূড়োর ফারের মতোই আমি নিঃসঙ্গ। মুখ বুজে ঝড় আর শিলাবৃষ্টি সহ্য করাই যার নিয়তি। আমার মতো লোকের সাথে নিজের ভাগ্য কেন জড়াবে? স্কালাগ্রিম, লন্ডনে যেতে মন চাইছে না তোমার, চলে যাও। লন্ডনে যেতে মন চাইছে তোমার, চলে যাও। তোমাকে দেখে রাজা খুশি হবে। মৃত্যু ছাড়া আমাদের বন্ধন ছিন্ন হবে না প্রভু, বলল স্কালাগ্রিম। চলো উত্তরেই যাই। দুজনে এলো সাগর তীরে। একটা নৌকা পেয়ে রওনা দিল চাঁদ ওঠার পর। দুদিন পর উইক থেকে ফারেজগামী একটা জাহাজে চাপলো তারা। ফারেজে আর্লের প্রাসাদে না গিয়ে তারা উঠল এক কৃষকের বাড়িতে। আতলির ঘটনা পৌঁছে গেছে এখানে, কিন্তু তা নিয়ে বিদ্রুপ করার সাহস পেল না কেউ। কারণ দুজন সে চেষ্টা করে মারা যেতে বসেছিল স্কালাগ্রিমের হাতে। মাসখানেক ফারেদে বসে বসে কাটাবার পর একদিন রওনা দিল আইসল্যান্ডের পথে। আতলির মৃতদেহের সামনে বসে মরাকান্না জুড়ে দিল সোয়ানহিল। উপস্থিত লোকেরা জানল মৃত্যুর পূর্বে স্ত্রী সম্বন্ধে কী ধারণা পোষণ করে গেছে। আর সব শুনে সোয়ানহিল বলল, রক্তপাতের ফলে সে সময় মাথা ঠিক ছিল না তার। যে গল্পটা তাকে শুনিয়েছি তার এক বর্ণ মিথ্যে নয়। এমন একজন ভালো মানুষকে হত্যা করে এরিক তার পাপের 16 কলা পূর্ণ করেছে। এরপর কথার জাদুতে ধীরে ধীরে সবাইকে বশীভূত করে ফেলল সোয়ানহিল। সন্দেহ পুরোপুরি না ঘুচলেও মন তাদের অনেকটা নরম হয়ে এলো। এবারে তারা খুঁজে বের করলো কোলকে।
তাদের উদ্দেশ্য বুঝতে পারার সাথে সাথে চিৎকার ছেড়ে দৌড় দিল কোল। তাকে রক্ষার কোনো চেষ্টাই করল না সোয়ানহিল। কোল মরলেই তার লাভ, অপকর্মের আর কোনো সাক্ষী থাকে না। তারা খেতে খেতে পাহাড়ে উঠল কোল, কিন্তু পিছু ছাড়ল না আতলের লোকেরা। অবশেষে পাহাড় থেকে ঝাঁপ দিল সে, বরণ করল মর্মান্তিক মৃত্যু। আতলের মৃত্যুর 6 সপ্তাহ পর বিরাট একটা যুদ্ধ জাহাজে করে আইসল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সোয়ানহিল্ড। জানিয়ে দিল সে যাচ্ছে আল্লের হত্যার বিচার চাইতে। যথাসময়ে আইসল্যান্ডে পৌঁছার কার্য শুরু করে দিল হল। ফলে কয়েকদিনের মধ্যেই আনাচে কানাচে কানাঘুষা করতে দেখা গেল লোকজনকে। কথাগুলো একসময় বিয়নের কানে যেতে ডাক পড়ল হলের, চলো। সব শুনে মাথা ঝাঁকালো বিয়ন। গাদ্রাদার কাছে যাই, দেখি ও কি বলে। গান গাইতে গাইতে হল করে পায়চারি করছিল গাদ্রাদা। কেমন আছো গাদ্রাদা? হাসলো বিয়ন। কোনো সংবাদ পেয়েছো এরিক ব্রাইটিজের? না, জবাব দিল গাদ্রাদা। হল কিছু সংবাদ এনেছে। সত্যি হল? সামনে এসে দাঁড়ালো গাদ্রাদা। বলো বলো। অনেক দিন আমি ওর কোনো সংবাদ পাইনি। সংবাদ ভালো নয়। এরিক কি মারা গেছে? এ দুঃসংবাদ দেবে না নিশ্চয়। মরার চেয়েও খারাপ, কলঙ্কিত হয়েছে সে। মিথ্যে কথা, এরিক কখনো কলঙ্কিত হতে পারে না। শুনলে আর সে কথা বলবেন না। ঘটনাটা বলতে মুখে বাজছে। হাজার হলেও একই জাহাজে ছিলাম আমরা। বলো। কঠিন হয়ে উঠল গাদ্রাদার স্বর। কিন্তু সাবধান, একটা কথাও যদি মিথ্যে হয়, মৃত্যু তোমার অনিবার্য। ভয় পেল হল। চোখের সামনে ভেসে উঠল স্কালাগ্রিমের কুঠার। তাই বর্ণনা দিল সে গোড়া থেকে। লড়াই, জাহাজডুবি, সোয়ানহিল কর্তৃক এরিক আর স্কালাগ্রিমের উদ্ধার, কিছুই বাদ গেল না। জাদুর কাজ মনে হচ্ছে, বলল গাদ্রাদা। এরপর হল বর্ণনা করল এরিকের প্রেমে পড়ার কাহিনী। এমনটা হতেই পারে, সোয়ানহিল্ডের কাজই মানুষকে প্রলুব্ধ করা, বলল গাদ্রাদা। তবে ক্রোধ আর প্রচণ্ড ঈর্ষা আগুন জ্বালিয়ে দিল তার বুকে। এরপর হল জানালো কিভাবে আতলি দ্য গুড নিহত হলো এরিকের হাতে। তবে মরার আগে আতলি কি বলেছিল সে বিষয়টা হল চেপে গেল। এটা এরিকের অন্যায় হয়েছে, বলল গাদ্রাদা। আল ওকে খুব ভালোবাসতো, তবে এমনও হতে পারে আত্মরক্ষার্থে কাজটা করতে বাধ্য হয়েছে। এবারে হল বলল শিগগিরই সোয়ানহিলকে বিয়ে করে এরিক হতে চলেছে অকর্ণীর নতুন শাসনকর্তা। গাদ্রাদা জানতে চাইল তার গল্প শেষ হয়েছে কিনা। হ্যাঁ, জবাব দিল হল। গল্প আমার এখানেই শেষ। ওই ঘটনার পরপরই আইসল্যান্ডের পথে বেরিয়ে পড়ি আমি। এখন চলে যাব আমি। তবে যাওয়ার আগে সোয়ানহিল্ডের পাঠানো এই ক্ষুদ্র উপহার। বুক পকেট থেকে লিলেনের একটা প্যাকেট বের করলো সে। প্যাকেটটা হাতে নিয়ে ভাবতে লাগলো গাদ্রাদা। খোলার সাহস পেল না, কিন্তু বিয়নের মুখে বিদ্রুপের হাসি দেখে তুলে নিল একটা কাঁচি। প্যাকেটটা কাটতেই ভেতর থেকে বেরিয়ে পড়ল শুকনো রক্ত লেগে থাকা একগুচ্ছ সোনালি চুল। কার চুল এগুলো? চিনতে পারা সত্ত্বেও জিজ্ঞেস করলো গাদ্রাদা। এরিকের, বলল হল। কেটে দিয়েছে সোয়ানহিল্ড। হ্যাঁ, এগুলো এরিকেরই চুল, বলল গাদ্রাদা। যা আর কাউকে দিয়ে কাটাবে না বলে শপথ করেছিল ও। এবার বলো, চুলে লেগে থাকা এই রক্তটা কার? আল আতলির। ফায়ার প্লেসের পাশে প্যাকেটটা আগুনে ফেলে দিল গাদ্রাদা। চুলগুলো পুড়ে ছাই হওয়া পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর বুক ফাটা এক আর্তনাদ ছেড়ে ছুটে পালালো হলঘর থেকে। মুখ চাওয়াচাই করলো বিয়ন আর হল। তোমার এখন চলে যাওয়াই ভালো, বলল বিয়ন। সংবাদগুলো অবশ্য আমার উপকার করলো, কিন্তু এর একটাও মিথ্যে হলে কপালে দুর্ভাগ্য আছে তোমার। এরিকের সাথে লড়াই করার চেয়ে নেকড়ের মুখোমুখি হওয়া অনেক সোজা। হলের চোখের সামনে আবার ভেসে উঠল স্কালাগ্রিমের কুঠার। কেটে পড়ল সে দ্রুত পায়ে। ওই দিনই বিয়নকে ডাকতে এলো গাদ্রাদার এক দূত। বিয়নকে দেখলো বিছানায় বসে আছে গাদ্রাদা।
মুখ ফ্যাকাশে, চোখ দুটো জ্বলছে। এভাবে তোমাকে দুঃখ দেওয়া উচিত হয়নি এরিকের, বলল বিয়ন। ওর কথা আর বলো না, হাত তুলল গাদ্রাদা। যে যে অপকর্ম করেছে তার প্রতিফল ও পাবে। এখন শোনো বিয়ন, তুমি এখনো চাও ওসপাকারকে আমি বিয়ে করি? নিশ্চয়। ওসপাকারের চেয়ে উপযুক্ত বর সারা আইসল্যান্ডে নেই। ওকে যদি তুমি বিয়ে করো, অনেক বন্ধু পাবো আমি। বেশ, তাহলে দুধ পাঠাও সোয়াইন ফেলে। এখনও যদি গাদ্রাদাকে বিয়ে করার ইচ্ছে থাকে ওসপাকারের, আসুক সে মিডাল হপে। ওহো, এরিক আর ওসপাকার সম্বন্ধে আর কিছু বলো না। একজনের অনেক কিছু দেখলাম এবং শুনলাম, আগামী বছরগুলোতে আরেকজনের অনেক কিছু দেখতে এবং শুনতে হবে।